আজকে হচ্ছে এটা আমরা পড়বো, সেটা হলো জেট বায়ু। তো জেট বায়ু বায়ুমণ্ডলের চ্যাপ্টারের একটা একক হচ্ছে জেট বায়ু। জেট বায়ুটা কি? এটা যে ভূপৃষ্ঠ যে আছে, সেই ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার আর মেরু অঞ্চলে প্রায় 9 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। ভূপৃষ্ঠ থেকে এই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে, অর্থাৎ ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে 6 থেকে 12 কিলোমিটার উচ্চতায় প্রধানত 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে একটা দ্রুত গতি সম্পন্ন বায়ু সাপের মতন সর্পিল আকারে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, যেটার গতিবেগ ঘন্টায় থাকে 320 থেকে 485 কিলোমিটার এবং তার গভীরতা থাকে 2 থেকে 4 কিলোমিটার। এই যে বায়ুটা ঊর্ধ্ব স্তরে প্রবাহিত হয় ট্রপোস্ফিয়ারের উপরে, তার জন্য একে বলা হচ্ছে ঊর্ধ্ব বায়ু, একে বলা হচ্ছে জেট বায়ু। তাহলে কি হলো সংজ্ঞাটা? সংজ্ঞাটা হচ্ছে কত ডিগ্রি অক্ষাংশে? 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রধানত 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, বিশেষ করে এটা উত্তর অক্ষাংশে বেশি ভালো বোঝা যায়। উত্তর অক্ষাংশে সেখানে কি হচ্ছে, 30 থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে 6 থেকে 12 কিলোমিটার উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে 6 থেকে 12 কিলোমিটার উচ্চতায় একটা তীব্র গতি সম্পন্ন বায়ু কত কিলোমিটার? 385 থেকে 450 কিলোমিটার প্রতি ঘন্টায়, অথবা কোনো বইয়ে তোমরা পেতে পারো, এটা কোনো বইয়ে পাবে, এটা কোনো বইয়ে পেতে পারো 320 থেকে 485 কিলোমিটার প্রতি ঘন্টায়। যে এক একটা বই একরকম পেতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে গতিবেগটা, এটা হলো ধরো গতিবেগ। তাহলে 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশে ভূপৃষ্ঠ থেকে 6 থেকে 12 কিলোমিটার উচ্চতায় প্রতি ঘন্টায় 320 থেকে 485 কিলোমিটার গতিবেগ সম্পন্ন একটা বায়ু সর্পিল আকারে এইভাবে ঢেউ উঠে সাপের মতন আর কি, সর্পিল আকারে কোথা থেকে কোথায়? পশ্চিম থেকে পূর্ব দিকে। কোন দিক থেকে? পশ্চিম থেকে উত্তর গোলার্ধ, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে জেট বায়ু। এই জেট বায়ু, তাহলে সংজ্ঞাটা আরেকবার বলে নিই কি হচ্ছে। তাহলে 30 থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশে ভূপৃষ্ঠ থেকে 6 থেকে 12 কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে একটি দ্রুতগতি সম্পন্ন বায়ু কত কিলোমিটার ঘন্টায়? 320 থেকে 485 কিলোমিটার গতিবেগে সর্পিল আকারে প্রবাহিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জেট বায়ু। জেট বায়ু কিন্তু একটা দ্রুতগামী এয়ার ব্যান্ড, এটাকে বলা হয় একটা এয়ার ব্যান্ড। কি বলা হয়? এয়ার ব্যান্ড বলা হয় এটাকে। তাহলে যদি আমাদের বৈশিষ্ট্য আছে, যদি বলে বৈশিষ্ট্য লিখো, তাহলে বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যটা যদি আসে পরীক্ষায় যে জেট বায়ুর বৈশিষ্ট্য লিখো, তাহলে আমরা বৈশিষ্ট্যটা ইজিলি এখান থেকে লিখে নিতে পারবো। এটা হচ্ছে তোমার অবস্থান, এটা অবস্থান পয়েন্ট করে দিব কোথায় দেখা যায় এটা, বা কত দিক থেকে কত ডিগ্রি অক্ষাংশগত অবস্থান লিখতে পারি, আমরা অক্ষাংশগত অবস্থানও লিখতে পারি। তারপরে গতিবেগ, এখানে একটা গতিবেগ লিখে দিব, গতিবেগ নামে একটা পয়েন্ট। এর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় থাকে, উচ্চতাটা লিখে দিলাম, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা পয়েন্ট। এটা হচ্ছে প্রবাহের প্রকৃতি, সর্পিল আকারে প্রবাহিত হয়। প্রবাহের দিক কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। আর এটা একটা দ্রুতগামী এয়ার ব্যান্ড। আর এটা হচ্ছে আমাদের যে টোটাল যে এয়ার সার্কুলেশনটা আছে, অর্থাৎ সমস্ত বায়ুমণ্ডলের যে বায়ু প্রবাহটা আছে, সেই বায়ু প্রবাহটাকে কিন্তু এই জেট বায়ু নিয়ন্ত্রণ করে। তাহলে এটাকে কি বলে? সমগ্র বায়ু প্রবাহের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে, গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে, বিশেষ করে নিয়ত বায়ুগুলো।
তাহলে এগুলা গেল ওর বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলো বোঝা গেল। তাহলে প্রথমে বৈশিষ্ট্য হলো অক্ষাংশগত অবস্থান, গতিবেগ, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, প্রবাহের দিক, প্রবাহের প্রকৃতি, আর হচ্ছে তোমার হচ্ছে বায়ু প্রবাহের এটা হচ্ছে প্রভাব কিরকম করে বায়ু প্রবাহটাকে উপর প্রভাব বিস্তার করে। তাছাড়া খরা বা বন্যা এই সমস্তকেও নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই গেল হচ্ছে আমাদের জেট বায়ুর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এবার যদি আসে এবার আসলো জেট বায়ু শ্রেণী বিভাগ। যে জেট বায়ু শ্রেণী বিভাগ আসে, শ্রেণীবিভাগ জেট বায়ু হচ্ছে 3 প্রকার। জেট বায়ু 3 প্রকার। 1 নম্বর জেট বায়ু হচ্ছে পশ্চিমা জেট, তারপর হচ্ছে পূবালি জেট, আর একটা হচ্ছে মেরু জেট। মেরু জেটটা হচ্ছে মেরু অঞ্চলে, পশ্চিমা জেট বা ক্রান্তীয় জেটও বলা হয়, এর থেকে বোঝা যাচ্ছে ক্রান্তীয় মণ্ডলে। আর পূবালি জেটটা হচ্ছে মাঝখানে লিখলাম, অর্থাৎ এটা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল বলতে তাহলে এই যে 3টা জেট বায়ু আছে, তার মানে এর অবস্থানটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ মধ্যে। তারপরে হচ্ছে পশ্চিমা জেট আছে যেটা, সেটা পশ্চিমা জেটটা হচ্ছে অবস্থান করবে 20 পরে। তাহলে 0 থেকে 20 মধ্যে উত্তর অক্ষাংশের মধ্যে আমরা কাকে দেখতে পাচ্ছি? পূবালি জেটকে দেখতে পাচ্ছি। এটা পূবালি জেট যে পূব দিক থেকে আসে, পূব থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, তার জন্য পূবালি জেট। তারপরে আছে যেটা, সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, সেটাকে হচ্ছে ক্রান্তীয় জেটও বলা হচ্ছে বা উপক্রান্তীয় জেটও বলা হয়, উপক্রান্তীয় জেটও বলা হয়। তো এবার কি হবে, মেনলি এটা পশ্চিমা জেট নাম। এটা পূবালি জেট কেন? পূবালি জেট নামকরণ হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এটা অক্ষাংশগত অবস্থান কত? 0 থেকে 20 ডিগ্রি। এবার তারপরে হচ্ছে 30 থেকে 35 ডিগ্রি। এই যে এটা যেটা আছে সেটা অক্ষাংশগত অবস্থান হচ্ছে 30 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে। এটা পশ্চিমা জেট কেন নাম হচ্ছে? এটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। আরেকটা আছে মেরু জেট, এটা মেরু অঞ্চলে দেখা যায়, অর্থাৎ 40 থেকে 65 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এর প্রভাবটা অনুভব করা যায়। তাহলে শ্রেণীবিভাগ করা হলো 3টা, এটা হলো পশ্চিমা জেট, পূবালি জেট আর হচ্ছে মেরু জেট। আগেও লিখতে পারো পূবালি জেট, পশ্চিমা জেট, মেরু জেট। মাঝখানে পূবালি জেট লিখলাম মনে রাখার জন্য, যাতে এটা মাঝখানে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে, ওই জন্য এটাকে আমি মাঝখানে লিখেছিলাম। এবার কি হলো, এই যে জেট বায়ুগুলো আছে, এই জেট বায়ুগুলোর বৈশিষ্ট্য কি কি, প্রভাবটা ফলাফলটা কিরকম হতে পারে, এগুলো শ্রেণীবিভাগটা মুখস্থ ডিটেলসে পড়ার দরকার নেই সেরকম। এবার প্রভাব বা ফলাফল, যদি প্রভাব বলি আমরা বা ফলাফল, পরীক্ষায় আসলো ছোট করে লিখতে বললো জেট বায়ু প্রভাব বা ফলাফল লিখো। তাহলে সেক্ষেত্রে কি হবে, জেট বায়ু 1 নাম্বার, এই জেট বায়ু প্রবাহে ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? ঝড় ঝঞ্ঝা। 2 নাম্বার, ঝড় ঝঞ্ঝা হয় অর্থাৎ বৃষ্টিপাত হবে। 2 নাম্বার হচ্ছে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তো ঘূর্ণিঝড়টা কোথায় হয়? ঘূর্ণিঝড়টা বিশেষত মধ্য অক্ষাংশীয় ঘূর্ণিঝড় যেটা আছে, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে হচ্ছে এই তোমার জেট বায়ু। তারপর হচ্ছে বিমান চলাচল, বিমান চলাচলেও কিন্তু এটা প্রভাব বিস্তার করে। যেহেতু এটা বিমান চলাচলে প্রভাব বিস্তার করে কিরকম, যেটা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে এটা কি হচ্ছে তীব্র গতিতে প্রবাহিত হয়। তো তীব্র গতিতে প্রবাহিত হওয়ার সময় বিমানটা যখন আমাদের ট্রপোস্ফিয়ার ছেড়ে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে, তখন তার গতিতে বাধার সৃষ্টি করে। তারপর হচ্ছে উষ্ণতার ভারসাম্য, এই যে উষ্ণতাটা যে আছে, উষ্ণতাটা কিভাবে বিরাজ করে উষ্ণতা ভারসাম্যতে?
যে অক্ষাংশের ভিত্তিতে যত অক্ষাংশ 0 থেকে যত আমরা ওদিকে যাব 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমতে থাকে। অর্থাৎ এই যে তাপমাত্রার কমার বা উষ্ণতার যে তারতম্যটা হয় অক্ষাংশের ভিত্তিতে, সেটাও কিন্তু জেট বায়ুর দ্বারা প্রভাবিত হয়। তারপরে হচ্ছে খরার সৃষ্টি। খরার সৃষ্টি অর্থাৎ খরার সৃষ্টিতে জেট বায়ু কিন্তু কোথাও কোথাও প্রভাব বিস্তার করে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে যে খরাটা হচ্ছে সেটাতেও কিন্তু এই জেট বায়ুটা প্রভাব বিস্তার করে। এবার এর অবস্থান, ওরা তো অক্ষাংশগত অবস্থান গেছিল, আমাদের অক্ষাংশগত অবস্থানগুলো জানতে পারলাম কোন কোন দেশের উপরে এর প্রভাব বিস্তার করা যায় বা কোথায় কোথায় এর অনুভব পাওয়া যায়। অর্থাৎ কোন কোন দেশ অবস্থানের মধ্যে কোন কোন দেশ আছে, প্রথমত আছে মধ্যপ্রাচ্য, তারপর হচ্ছে আমেরিকা আর জাপান। কোন কোন তিনটা দেশ? মধ্যপ্রাচ্য, আমেরিকা আর জাপান। এই তিনটা দেশে কিন্তু বিশেষ করে এর অনুভূতি ভালো পাওয়া যায়। তাছাড়াও আমাদের ভারতে যে আছে, ভারতের দিল্লি থেকে গৌহাটি, ভারতের দিল্লি থেকে গৌহাটি পর্যন্ত, দিল্লি থেকে গৌহাটি পর্যন্ত 150 নট বায়ুর গতিবেগটা হচ্ছে, এই যে গতিবেগটা 150 নট, নট হচ্ছে বায়ুর গতিবেগ মাপার একক। তো এই যে 150 নট বেগে এই বায়ুটা কিন্তু প্রবাহিত হয়। তাহলে কোথায় কোথায় দেখা যাচ্ছে? মধ্যপ্রাচ্য, আমেরিকা, জাপান। যদি পরীক্ষা আসলো একটা জেট বায়ুর ভারতে দেখা যায়, ভারতে কোথা থেকে কোথায় কোথায় জেট বায়ুর প্রভাব অনুভব করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো দিল্লি থেকে দিল্লি থেকে গৌহাটির দিকে উর্ধ্ব বায়ুমণ্ডলে একটা 150 নট গতিবেগ সম্পন্ন জেট বায়ু অনুভব করা যায়। তারপরে এটা গেল অবস্থান গেল। এই যে জেট বায়ুটা, এর প্রথম জেট বায়ুটা যে আছে সেটা প্রথম কারা আবিষ্কার করেছিল? প্রথম আবিষ্কার করেছিল 1943 খ্রিস্টাব্দে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। তখন মার্কিন বৈমানিক, অর্থাৎ যারা মার্কিন সেনা ছিল, বিমান সেনা, বিমানে করে যুদ্ধ করতে যেত, তারা কিন্তু এই বায়ুটা প্রথম অনুধাবন করতে পারে। প্রথম এরা বুঝতে পারে যে এখানে একটা বায়ু প্রবাহিত হচ্ছে যেটা বাধার সৃষ্টি করছে। সেটাকেই পরবর্তীতে নামকরণ করা হয় জেট বায়ু। যেহেতু জেট বিমানে করে ওরা যুদ্ধ করতে গিয়েছিল, তারা প্রথম অনুধাবন করে, জেট বিমানে যুদ্ধ করতে যায়, তারা প্রথম অনুধাবন করে তীব্র গতিবেগ সম্পন্ন বায়ুটা, তার জন্য এর নাম পরবর্তীতে হয়ে যায় জেট বায়ু। এবার আমাদের পরীক্ষা আসতে পারে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। কি আসলো? মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক। এটা পরীক্ষা আসলো মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক লিখো। তো মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক লিখতে গেলে কি হবে? মৌসুমী বায়ু আমাদের দু রকম, দুভাগে ভাগ করা। একটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, একটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। একটা বর্ষাকালে প্রবাহিত হয় আর একটা শীতকালে প্রবাহিত হয়। তো এবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু দুটারই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করে। যেমন কি হচ্ছে, মে মাসের শেষের দিকে, এই মে মাসের শেষের দিকে কি হচ্ছে, যখন আমাদের উত্তর গোলার্ধে, উত্তর ভারতে, আমাদের যে উত্তর ভারত আছে, ম্যাপে পরে আসছি, মে মাসের শেষ দিকে উত্তর ভারতে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত যে পশ্চিমা বায়ুটা আছে, সেটা কি হয়ে যায়? আস্তে আস্তে দুর্বল হয়ে কোন দিকে সরে যায়? উত্তরের দিকে হিমালয় পর্বতটাকে অতিক্রম করে ওদিকে চলে যায়। যখন চলে যায় সেই দিকে, তখন কি হচ্ছে, পশ্চিমী জেট যেটা আছে সেটা দূরে সরে গেল। তোমার হচ্ছে পশ্চিমা জেটটা দূরে সরে গেলে, এবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত যে পূবালি জেটটা আছে, সেটা কি হয়ে যায়? আস্তে আস্তে আমাদের ভারতের 20 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে চলে আসে, নিচের আর কি, অর্থাৎ নিচ দিকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশে চলে আসে দক্ষিণ ভারতে। তো সেখানে কি হয়, এই পূবালি জেট বায়ুটার প্রভাবে
যে নিরক্ষরেখার ওইবারে যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটা আছে, সেই দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটাকে প্রবল আকর্ষণ করে। এই পূবালী বায়ুটা আকর্ষণ করে কোন দিকে নিয়ে আসে, টেনে নিয়ে সেটাকে এই পূবালী জেটটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ুকে টেনে নিয়ে নিরক্ষরেখা অতিক্রম করে আমাদের ভারত মহাসাগর উপর দিয়ে প্রবাহিত হয়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে এসে বৃষ্টিপাত ঘটাবে। তাহলে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আসছে, তাহলে ওই দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটাকে টেনে নিরক্ষরেখা পার করে নিয়ে এসে কি নাম হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক উল্টো অন্যদিকে এবার কি হয়, শীতকালে কি হচ্ছে, এই যে পূবালী জেটটা আর পশ্চিমা জেটটা কি হচ্ছে, দুটোই কোন দিকে সরে যাচ্ছে, নিচের দিকে, দক্ষিণ গোলার দিকে সরে যাচ্ছে বা পিছন দিকে পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণ দিকে সরে যাচ্ছে। দক্ষিণে সরে গিয়ে ভারত মহাসাগরের উপর অবস্থান করে। পূবালী জেটটা দুর্বল হয়ে গেল। এবার কি হচ্ছে, পশ্চিমা জেট আছে যেটা, সেই পশ্চিমা জেটটা আস্তে আস্তে কোন দিকে আসলো, আর দক্ষিণ দিকে সরে আসলো। অর্থাৎ এবার হিমালয়ের আগে যখন ছিল সেটা উপরে চলে গেছে, হিমালয়ের ওইদিকে, এবার এদিকে চলে আসলো, এসে আস্তে আস্তে এখান সে দক্ষিণ গাঙ্গেয় সমভূমি থেকে সেই বায়ুটাকে নিয়ে শীতকালীন মৌসুমী বায়ুর সৃষ্টি করে। অর্থাৎ আমাদের স্থলভাগ থেকে কোথায়, জলভাগ বঙ্গোপসাগরের দিকে অবস্থান দিকে প্রবাহিত হয়, বঙ্গোপসাগরের দিকে। আমরা ম্যাপে যদি দেখি তাহলে বুঝতে পারবো ভালো। তো যেমন কি বললাম, মৌসুমী বায়ুর উপর প্রভাবটা কিরকম হবে, এখানে কি 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 বললাম, একটা বললাম একটা পশ্চিমা জেট, একটা হলো পূবালী জেট, এই দুটাই হচ্ছে মেইনলি প্রভাব বিস্তার করে। তো কি হচ্ছে, মে মাসের শেষের দিকে কি হয়, আমাদের যে জেটটা যে পশ্চিমা জেটটা যেটা থাকে, সেই পশ্চিমা জেটটা কি হচ্ছে আস্তে, যেটা পশ্চিমা জেট কোনটা, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে যেটা, সেই পশ্চিমা জেটটা কোন দিকে সরে যায়, উপর দিকে, অর্থাৎ হিমালয় পর্বত যে আছে সেই হিমালয়টাকে অতিক্রম করে এদিকে চলে গেল, দুর্বল হয়ে যায়, ওদিকে গিয়ে কি হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এবার আরেকটা যেটা আছে আমাদের 0 থেকে 20 ডিগ্রির মধ্যে যেটা থাকে, সেটা হচ্ছে পূবালী জেট। কোন দিক থেকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। সেই পূবালী জেটটা কি হচ্ছে, 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে অবস্থান করে, কিন্তু সেটা সেখান থেকে চলে এসে অবস্থান করে এইরকম একটা জায়গাতে। এরকম জায়গাতে যখন অবস্থান করে, তখন এর আকর্ষণে, এর টানে নিরক্ষরেখার নিচে, অর্থাৎ দক্ষিণ দিকে, দক্ষিণ গোলাতে যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটা প্রবাহিত হচ্ছে, সেটা এর টানে কোন দিকে চলে আসে, 0 ডিগ্রি, 0 ডিগ্রির নিচে থাকবে। তো 0 ডিগ্রি বিশ্বের ম্যাপে 0 ডিগ্রি পেয়ে যাবে। সে 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা অতিক্রম করে যখন, নিরক্ষরেখা অতিক্রম করে যখন এদিক দিয়ে প্রবাহিত হবে, বঙ্গোপসাগরের উপর দিয়ে এদিকে প্রবাহিত হবে আয়ন বায়ুটা, তখন সেটা কিসে পরিণত হয়ে যাবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে হয়ে এদিকে আমাদের স্থলভাগে বৃষ্টিপাত ঘটাবে। ঠিক শীতকালে, এটা হলো গ্রীষ্মকালে। এবার শীতকালে কি হবে, এই যে যেটা সরে গেছিল পূবালী পশ্চিমা জেটটা, সেটা কোন দিকে চলে আসবে, দক্ষিণ দিকে সরে আসবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সৃষ্টির ক্ষেত্রে উত্তর দিকে সরে যাচ্ছে, আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ক্ষেত্রে সবগুলো দক্ষিণ দিকে সরে আসবে। তো পশ্চিমা জেটটা দক্ষিণ দিকে সরে আসবে এবং পূবালী জেটটা আরো নিচের দিকে চলে যাবে, 0 ডিগ্রির দিকে চলে যাবে। তাহলে কি হবে, নিরক্ষরেখার দিকে, তখন কি হবে, নিরক্ষরেখার দিকে চলে গেলে দুর্বল হয়ে যাবে। তখন এটা যে আসলো পশ্চিমা জেটটা, পূবালী জেট দুর্বল হয়ে গেল, পশ্চিমা জেটটা শক্তিশালী হয়ে কি করবে, তোমাদের হচ্ছে এখান থেকে একটা বায়ু প্রবাহ কোন দিকে নিয়ে চলে যাবে, বঙ্গোপসাগর এদিকে, ভারত মহাসাগরের দিকে নিয়ে চলে যাবে। তো সেই যে বায়ু প্রবাহটা, সেটাকে বলা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। সেই উত্তর পূর্ব মৌসুমী বায়ুটাই শীতকালীন মৌসুমী প্রবাহ। এইভাবেই হচ্ছে জেট বায়ু মৌসুমী বায়ুর উপর প্রভাব বিস্তার করে। তাহলে মোটামুটি তোমাদের সিলেবাসে এতটুকুই। এটা বাড়িতে ভালো করে পড়তে হবে। জেট বায়ুটা বুঝে বুঝে পড়লেই একদম সোজা আছে, অসুবিধা নেই। তাহলে কি কি বিষয় গেল আজকে আমাদের, জেট বায়ুর সংজ্ঞা, জেট বায়ুর বৈশিষ্ট্য, জেট বায়ুর অবস্থান, অক্ষাংশগত অবস্থান, দেশীয় অবস্থান, কোন কোন দেশের মধ্যে এটা দেখা যায়, তারপরে হচ্ছে অনুভব করা যায়, তারপরে হচ্ছে তোমাদের জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক, আর জেট বায়ুর শ্রেণীবিভাগ, এই আর কারা এই জেট বায়ুটা প্রথম অনুধাবন করেছিল বা কাদের দ্বারা আবিষ্কার হয়েছিল এবং কেন জেট নামকরণ হলো। তাহলে এই জিনিসগুলো বাড়িতে ভালো করে পড়তে হবে।